Welcome to Mandalay, Dynamite. Yeah. বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মান্ডালিতে। আজকে আমরা মান্ডালি শহরটা ঘুরে দেখাবো। আপনারা কি জানেন মিয়ানমারের শেষ রাজকীয় রাজধানী হলো ম্যান্ডালি। এই ম্যান্ডালি শহর নিয়ে আপনাদেরকে চেষ্টা করবো ইতিহাস, ইনফরমেশন, শহরটা কেমন, রাস্তাঘাট, মানুষজন এবং দর্শনীয় স্থান দেখানোর জন্য। বর্তমানে আমি কোনখানে আছি জানেন? বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ইউ ব্রিজ। যে ইউ ব্রিজটা প্রায় 1.2 কিলোমিটার এবং যে রডটা, এই রডটা হলো যে আপনার 8 কিলোমিটারের উপরে, অর্থাৎ এই লেকটা। এই ইউ ব্রিজ বিশেষ করে হলো যে 1850 খ্রিস্টাব্দে নির্মাণ করে। 1850 খ্রিস্টাব্দে হলো কত পুরানো। আচ্ছা যাই হোক, আমরা যেহেতু এন্ট্রিটা এখানে নিচ্ছি, মান্ডালির আমরা ব্লক করব। মান্ডালি অর্থাৎ এটা হলো যে আপনার শহর, দ্বিতীয় বৃহত্তম শহর। এখন শহরের ব্লক করব আমরা, প্রথমে যদি দর্শনীয় স্থান দেখে হয়। আচ্ছা আমরা চলেন, আমরা শুরু করি শহরের ব্যস্ততম রুট থেকে, যেখান থেকে আপনাদেরকে দেখাবো মান্ডালির রাস্তাঘাট, মানুষজন। দেন আমরা ইউ ব্রিজে আসতেছি। আসসালামু আলাইকুম মান্ডালি, কি অবস্থা, কেমন আছেন? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মান্ডালিতে। আমি রোহান। রাইট নাও আমি এই সিটিটা ঘুরে আপনাদের সামনে এক্সপ্লোর করব, আপনাদেরকে জানাবো এই সিটি সম্পর্কে এবং এই শহর সম্পর্কে। তো চলেন আজকের ব্লগ শুরু করা যাক। যথারীতি আমার সাথে আছে আমার বান্ধবী মিমি। শি উইল ড্রাইভ টুডে, বাট আমি কিন্তু ড্রাইভ করতে পারি না। মিমি, Yeah. Now I have to concentrate. আর ইউ ফিল ওকে? Yeah, okay. দ্যাটস গুড। Yes. সো লেটস গো, উই এক্সপ্লোর টুডে মান্ডালি সিটি। Yes. বন্ধুরা, মায়ানমারের মান্ডালি শহর সম্পর্কে আপনাদের জানা কিন্তু খুবই জরুরি, যেহেতু ব্লগ করতেছি। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর এই মান্ডালি, এবং এর অবস্থান কোথায় জানেন? ইরাবতী রিভারের পূর্ব তীরে। এই ইরাবতী কিন্তু ওদের কাছে খুবই পবিত্র একটা স্থান, এবং এই শহর প্রতিষ্ঠিত হয় 1857 সালে, যা কিনা তৈরি করে মিন্টন মিন, ওই সময়ের রাজা। এটি ছিল মিয়ানমারের শেষ রাজকীয় রাজধানী। 1885 সালে ব্রিটিশরা দখলে নিয়ে নেয়। এরপরে এই শহরের জনসংখ্যা প্রায় 12 থেকে 14 লাখ, এবং বৃহত্তম মহানগর এলাকার 17 লাখেরও বেশি মানুষ বসবাস করে এখানে। এই শহর কেন গুরুত্বপূর্ণ? বিকজ উত্তর মিয়ানমারের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় কেন্দ্র এটি। চীন এবং মিয়ানমারের মধ্যে বাণিজ্যের অন্যতম প্রধান হাব হলো যে এই ম্যান্ডালি। পর্যটনের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শহর, যা কিনা সবাই ভিজিট করতে আসে। মিয়ানমারের মাথাপিছু জিডিপি যেটা হলো যে $1100, আমেরিকান ডলার আর কি। এবং এই শহরে আপনি যদি বসবাস করেন, আপনার খরচ কেমন হবে আনুমানিক? চলেন আপনাদেরকে একটু ধারণা দিই। এই শহরে বসবাসের জন্য খাবার দাবারের 2000 থেকে 5000 কিয়াত, ওই দেশের লোকাল কারেন্সি আপনার খরচ হবে। এখানকার বিখ্যাত খাবার হলো মোহিঙ্গা এবং শান নুডলস, যেটা আমি খাইছি, খুবই সুস্বাদু। শান নুডলসটা ওরা তৈরি করে হলো যে আপনার রাইস দিয়ে এবং সাথে মরিচ, ডিম এবং ওদের লোকাল মশলা দিয়ে, অসাধারণ টেস্ট। এছাড়া আরও কিছু বিখ্যাত খাবারের দাবারের ভিতর যেটা আছে সেটা হলো যে মান্ডালি মিশাই, টি লিফ সালাদ এবং মায়ানমারের বারবিকিউ। টি লিফ সালাদটা একটু অড লাগছে, আমার কাছে ভালো লাগে নাই। ম্যান্ডালি কিন্তু দেশের অন্যতম সেরা মেডিকেল এবং ইঞ্জিনিয়ার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এই ম্যান্ডালিতে, এবং হাজার হাজার বৌদ্ধরা এখানে এসে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে। তাই শিক্ষার জন্য কিন্তু এই শহরটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা মোটর বাইকে করে শহরটা দেখানোর চেষ্টা করব। আমাদের হাতে সময় খুবই কম। আমি আবার রওনা দেব আগামীকালকে আমার আবার ট্রেন আছে। আমি মান্ডালিতে গিয়ে ইয়াঙ্গুনের যাত্রা করব, বিকজ ট্রেন ব্লক করার জন্য। এখন আমরা যে গলি দিয়ে হাঁটতেছি, এর আশপাশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ট্রাফিক রুলসের আগামাথা এখানে কিছুই দেখতেছি না। যে যেভাবে পারে সে সেভাবে যাইতেছে এখানে। এর চেয়ে শৃঙ্খলা বেশি আছে ইয়াঙ্গুনে। মোবাইলের নেটওয়ার্ক আহামরি তেমন কাজ করে না, হয়তো এখানের জন্য আলাদা একটা সিম নিতে হবে আমার। কথা বুঝতে আপনাদের একটু প্রবলেম হতে পারে, বাট শহরটা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে, ক্লিন, গুছানো। এখন কথা হলো যে এখানকার কিছু মজার ফ্যাক্ট বলি।
এই যে মানুষজন তাদের জীবনযাপনের জন্য সবচেয়ে বড় ফ্যাক্ট এবং কষ্টের বিষয় কি জানেন, এখানে হলো যে অকটেন সপ্তাহে 2বার দেয়, যারা বাইক চালায় তাদেরকে, রেগুলার দেয় না। এই জিনিসের শর্টেজ চলতেছে এবং গ্যাসোলিন প্রচুর পরিমাণের দাম। আর দ্বিতীয় ফ্যাক্ট হলো যে এখানে ট্যুরিস্টদেরকে আসতে হলে এক্সট্রা একটা ফি দেওয়া লাগে। আমরা যদি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাই, আচ্ছা এটা আমি আপনাদেরকে আরও কিছু ফ্যাক্ট বলি, ক্যামেরাটা ঘুরাই নেই। এই যে দেখুন 1857 সালে কিন্তু এই শহর প্রতিষ্ঠিত হয়। ম্যান্ডালে হলো মান্ডালি এর দ্বিতীয় বৃহত্তম শহর। আসলে 1857 সালে কিন্তু কিং মাইন্টন এটি প্রতিষ্ঠা করে। এটি কিন্তু বার্মিজ রাজাদের শেষ রাজকীয় রাজধানী ছিল, মানে বার্মিজ রাজারা যখন ছিল তাদের লাস্ট রাজকীয় রাজধানী। এবং এখানে জনসংখ্যা 12 থেকে 15 লক্ষ। এবং এখানকার লোকজনের ধর্ম কি, ম্যান্ডালির অধিকাংশ লোকজনে কিন্তু বৌদ্ধ ধর্ম। শহর জুড়ে প্যাগোডা, মঠ প্রচুর পরিমাণের, কিন্তু মুসলিম, হিন্দু, খ্রিস্টানও কিন্তু এখানে আছে বিরাজমান। এবং অনেক মুসলমান কিন্তু এখানে, বিশেষ করে রাখাইনের ঝামেলার পর এখানে এসে বসবাস করতেছে। জানি না আমার কথা ক্লিয়ার শুনতেছেন কিনা। এর ইতিহাস যদি বলি আমি, রাজা মিন্ডন তার রাজধানী হিসাবে ম্যান্ডালে কিন্তু গড়ে তুলছে। মানে মিন্ডন হলো শেষ বার্মিজ রাজার কথা বলতেছি আমি। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, পরে কিন্তু এটা পুনরায় নির্মাণ করা হয় এবং এটা আজও বর্তমানে ঐতিহাসিক কিছু ঐতিহ্য বহন করতেছে। আমি কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আমার। আমরা নিচে নাইমা যদি ব্লগ করি, আমার কিছু টুরিস্ট অর্থাৎ দর্শনীয় স্থানে যাওয়া হবে না। আমাকে কেমন বিশ্রী লাগতেছে কে জানে। আমি সকাল থেকে ট্রাভেল করতেছি, আইসা নাইমা মাত্র ব্লগে নেমে গেছি যে না, আগে ব্লগ করতে হবে। আমার দর্শককে মেন্টালি শহরকে আমি দেখাবো না, তবে ড্রোন উড়াতে পারবো কিনা এটা নিয়ে আমি সন্দেহ আছি। কিন্তু মজার ফ্যাক্ট কি জানেন, এই যে দেখুন, এরকম একটা ফ্রেন্ড থাকলে আর কি লাগে, বান্ধবী থাকলে, যে বাইক চালাইতেছে তার পিছনে বসে আমি ব্লগ করতেছি। আমার কি বাইক চালানো শেখাটা জরুরি হয়ে গেছে? আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। এখানে প্রচুর পরিমাণের বাইক, বিশেষ করে আমার এই শহরটা মনে করাই দিতেছে কিসের জানেন, চিটাগংয়ের। আশেপাশের মানুষজন প্রচুর পরিমাণের ভাজাপোড়া খাবার খায়, এদিক ওদিক সেদিক সব আপনার হলো যে ওই বাইগুনি জাতীয়, পেঁয়াজু জাতীয় সব তেলে ভাজা জিনিস। কবারটাকে পর্যন্ত তেলে ভিজায় খায়, চালটাকে পর্যন্ত ওরা কী করে, মানে তেলে ভিজায় চোবা চোবা করে খায়। তেল এত পছন্দ ওদের, মানে যেটা বলার বাইরে। এখানে কিন্তু এয়ারপোর্টও আছে। আচ্ছা আমরা নাইমা কথা বলি, কারণ এই কথাগুলো ক্লিয়ার শুনবেন না। প্রচুর ধুলা, প্রচুর ডাস্ট। যেটা আপনাদেরকে এর আগে বলছিলাম, বাজাপুরা প্রচুর পরিমাণের খায় এই মান্ডালির লোকজন। এই যে দেখুন পেঁয়াজু, আমাদের বাংলাদেশের মতোই। এটা হলো যে পেঁয়াজু, এবং হলো যে এখানে সাথে আছে হলো যে ওরা কি বিক্রি করতেছে, সমোসা, ছোট ছোট গুড়ি গুড়ি করে। কালচারটা মানে চিটাগংয়ের কালচারটাই চলে আসছে। এছাড়া স্ট্রিট ফুড হিসাবে এখানে কিন্তু আপনি আরও পেয়ে যাবেন। আমি যদি আপনাদেরকে দেখাই চিংড়ি মাছ, এটা তো আমার খুব পছন্দ, বাট এটা কতটুকু স্বাস্থ্যসম্মত এটা জানি না। বিলিভ করবেন না, কি লেভেল একটা বাজে দুর্গন্ধ আসতেছে। সব ধরনের কাঁকড়া ওরা খায়, এত পরিমাণের গন্ধ আসতেছে বলার বাইরে। আমি কি বলবো বুঝতে পারতেছি না। বন্ধুরা, আমরা এখন আসছি ইউ ব্রিজ দেখার জন্য। বিশেষ করে হলো যে আমরাপুরা, এই সিটিটার নাম। ম্যান্ডালি তো এটা হলো যে এলাকার নাম, একটা ডিস্ট্রিক্ট। চট্টগ্রাম যেরকম মনে করেন, এর ভিতরে নিউ মার্কেট আছে, আমলাপাড়া আছে, কদমতলি আছে। সো এইটা হলো আমরাপাড়া সিটি, যেখানে অবস্থিত ইউ ব্রিজ লেক, ইউ ব্রিজ, ইয়েস, ইউ ব্রিজে আসছি। যেটা হলো যে আপনার, আমি যদি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই, দেখুন সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান এ মান্ডালির। এই যে মানে হ্রদ, এটা যেটা দেখতেছেন লেকটা, এটার দীর্ঘ কত জানেন? প্রায় 8 কিলোমিটার এটার মানে দৈর্ঘ্য এটার। সবাই চারপাশে টিকটক বানাইতেছে। এখানকার লোকাল লোকজন, এখানে ফরেনার বলতে একজন আমি, আর সবাই যে যার মতো টিকটক নিয়ে বিজি, টিকটক লাইভ নিয়ে বিজি। কিছু চাইনিজ পিপলও দেখা যাচ্ছে। চাইনিজ নাকি ওরা লোকাল তাও তো বুঝতেছি না।
বাট লেকটা অসাধারণ সুন্দর। আর এই যে সেতুটা দেখতেছেন এটা 1.2 কিলোমিটার মানে লম্বা একটা সেতু। 1850 দশকে এটা নির্মিত করে, মানে ভাবেন কাঠের একটা ব্রিজ 1.2 1850 সালে। এটা কালের বিবর্তনের প্রায় 170 বছরের মতো কাছাকাছি হয়ে গেছে। 170 না 177 সামথিং বয়স এই ব্রিজটা। আল্লাহ আকবার। অবশ্যই মনে হয় পুনরায় কাজকর্ম করছে, না হলে এতদিন তো টিকে থাকতো না এটা। ওকে, আমার বান্ধবী পেঁয়াজও কিনছে, আমাকে অফার করতেছে খাওয়ার জন্য, দেখি ইট ইজ গুড। দিস নেম হাউ ইউ কল? Piaggio. Oh, our country also same name, Piaggio. Yeah, Same. Yeah. So Mimi, can you tell me about this bridge and this lake, you bridge? Anything. Why this is so much famous in your country? Come here. You come in camera. Oh, sorry. Okay. First you eat, then tell me. So tasty. What is it? Chili. So spicy. Fishing? Yeah. মাছ ধরতেছে দেখা যাচ্ছে। ওয়াও, একটা কত সুন্দর। আমাদের দেশে হলে এতদিনে এর আশেপাশে কফি হাউস, এই হাউস সেই হাউস, দুনিয়ার সুদূর বুদূর হয়ে যেত। মানুষ প্রচুর কিন্তু অপরিষ্কার না, দেখেন একটা পলিটিন পাবেন না এখানে। এখানে মাছ ধরতেছে ওরা, জেলেরা এই মানে এই লেক থেকে প্রচুর পরিমাণের মাছ ধরে এবং ধরে এটা আশেপাশের লোকজনেরা স্ট্রিট ফুড হিসেবে আবার ওইদিকে বিক্রি করে। দীর্ঘ 2 কিলোমিটার লম্বা দেখবেন সব পুরাটাই হলো স্ট্রিট ফুড, যেখানে মাছ, ওদের লোকাল খাবার এভরিথিং সেল করে। হ্যাঁ, ও ফিশ, এখন তো মাছ দেখা যাচ্ছে, চিংড়ি মাছ দেখা যাচ্ছে। How many time you come this bridge? Many time here. Many time. I love this food. Yeah. Piaggio is more than. এত মজাই পেঁয়াজ গুলা। Inglaba. This is a 2 mile. No, 1.2 mile. Yep. Yeah. Okay. Not give the wrong information. People Okay. was kill me. Combine the thing. বন্ধুরা, এখন আমি আসছি কোথায় জানেন? ইরাবতী নদী দেখতে। বাংলাদেশে যেরকম ফেমাস পদ্মা, মেঘনা, যমুনা, ঠিক তেমনই মায়ানমারের সবচেয়ে ফেমাস নদী হলো ইরাবতী। এই নিয়ে একটা মিথ আছে। এখানে হলো যে বিকালবেলার সূর্যাস্ত যদি দেখে তাহলে নাকি তাদের মনের বাসনা পূরণ হয়, যদিও এটা সায়েন্টিফিকলি কোনো প্রমাণিত না। হোয়াট এভার, এই নদীটাকে ওরা অনেক পবিত্র মনে করে মায়ানমারের লোকজন, এবং এটাকে আপনি মনে করেন যে মায়ানমারের গঙ্গা নদীও মনে করতে পারেন, যেমন ইন্ডিয়ানরা বিলিভ করে। যাই হোক, মুখে কথা না বলে চলেন আপনাদেরকে একটু ক্যামেরার পিছনে দেখাই। এই সেই ইরাবতী নদী, যে নদীর তীর ঘেঁষে অনেক হাজার হাজার মানুষের জীবন জীবিকা গড়ে উঠছে। দেখুন, নৌকাতে এক ব্যক্তি রান্নাবান্না করতেছে, এই নৌকাতেই কিন্তু হোটেলও আছে সামনে যদি দেখায়। এবং এই নদীটা আসছে কোথায় থেকে জানেন? উত্তর মিয়ানমারের কাচিন অঞ্চল থেকে। এনমাই রিভার এবং মালি রিভারের নদী, মানে এই দুইটা নদীর মিলন মেলা বলা হয়ে থাকে ইরাবতী নদীকে। আর এই দুই নদী বিশেষ করে হলো যে মালি রিভার এবং হলো যে এনমাই রিভার, এটা হলো যে আপনার হিমালয় সংলগ্ন এলাকা থেকে কিন্তু আসছে, এবং এই দুইটা আইসা ইরাবতী নদীর সৃষ্টি করছে।
আপনি কি জানেন এটা হলো যে প্রায় 2170 কিলোমিটার দক্ষিণ দিকে প্রবাহিত হয় মিয়ানমারের বিশাল ডেল্টা অঞ্চল অতিক্রম করে শেষ পর্যন্ত আন্দামান সাগরে গিয়ে এই নদীটা মিশে গেছে। ওদিকে দেখুন বেদিপল্লির মতো অনেক ঘর দেখা যাচ্ছে, পোলাপানি খেলতেছে। মাশাআল্লাহ, বিকালের যে রোডটা এটা মিস করতেছি আমি। সূর্য ডুবে গেছে এখন প্রায় সন্ধ্যার সময়। আমি আবারও বলি একটা জিনিস, যেমন বাংলাদেশকে পদ্মা মেঘনা চিনাইছে, তেমনি কিন্তু মিয়ানমারের ইতিহাস সংস্কৃতি আর সভ্যতাকে পরিচয় করে দিছে এই ইরাবতী নদী। এখানে কিন্তু আপনার একটা আছে, হাউস বোট, একটা না 3টা হাউস বোট আছে, যেখানে হলো যে ওরা হলো যে হোটেল সার্ভিস দিয়ে থাকে। এখানে হলো যে প্রি ওয়েডিং শ্যুট, যারা বিয়ে শাদী করে হানিমুন করতে আসে এখানে মায়ানমারের লোকজন। আমি যদি আপনাদেরকে দেখাই, ওই সামনে সন্ধ্যা হয়ে গেছে তো ক্যামেরার কোয়ালিটিও তেমন একটা ভালো আসতেছে না। পাহাড়গুলো দেখুন, পাহাড় পর্বত ছেদ করে এই নদীটা আসতেছে। এখানে কিন্তু হাজার হাজার মানুষ আসছে বিকালে আড্ডা দেওয়ার জন্য। কিছুটা হলো যে চট্টগ্রামের নেভালের মতো, চট্টগ্রাম কর্ণফুলী নদী আছে না, এরকম নদী, সমুদ্রের তীরবর্তী শহরগুলো কিন্তু অনেক আধুনিক। এটা প্রাচীনতম রাজধানী, প্রাচীনতম শহর গড়ে উঠছে কিন্তু নদীর তীর ঘেঁষে, সমুদ্র বন্দরের তীর ঘেঁষে, সমুদ্রের তীর ঘেঁষে এবং নদীর তীর ঘেঁষে। বিশেষ করে একটা প্রবাদ আছে যে ছোটোবেলায় পড়তাম, যে যদি কোনো বন জঙ্গল হারিয়ে যাও বনে জঙ্গলে, তাহলে তুমি লেকের পিচ ধরো অথবা খালের পিচ ধরো, এই খাল দেখবা তোমাকে সভ্যতার কাছাকাছি নিয়ে যাবে। এখানে তো কুত্তা দেখে আমার ডর লাগতেছে, কি কথা ঘুমো, বাট এগুলো ভদ্র। সমুদ্রের তীরে ওরা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে, যেগুলো দেখতে অনেকটাই ভালো লাগতেছে। ওদিকে বৌদ্ধ ধর্মের স্ট্যাচু আছে, গৌতম বুদ্ধের। এই গাছগুলো ফুল ফুটে আছে, বাট ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। প্রচুর ক্রাউড এখানে। বিকালে আড্ডা দেওয়ার জন্য দারুণ একটা জায়গার সুযোগ করে দিছে ওরা। এই নদীর মাছ খাওয়া দরকার ছিল আমার, তাহলে আলাদা একটা ফিল পাইতাম। নদীর টাটকা মাছ আমার কাছে খুব ভালো লাগে। এই নদীতে থেকে মাছ ধরে এখানে বিক্রি করতেছে, যদিও বন্ধ বের হচ্ছে, মনে হয় অনেক পুরনো। এখানে আর কয়েকদিন থাকলে এয়ারবিএনবিতে না, এখানে এয়ারবিএনবি থাকলে কি করতাম, এখানে একটা রুম নিতাম, রুম নিয়ে এখান থেকে কিছু টাটকা নদীর মাছ কিনে রান্না করে খেতাম। আমরা ইরাবতী নদীর থেকে একটু দূরে যাই, দেখে আমার বান্ধবী গাড়িতে ওয়েট করতেছে, অবয় পাইতেছে যে গাড়ি চুরি নিয়ে যায়। যেহেতু এটা আমরা রেন্ট নিছি পুরো শহর ঘোরার জন্য, এটা রেন্ট হলো যে বাংলা ১,৫০০ টাকা পড়ছে। বাংলা ১,৫০০ টাকা দিয়ে নিয়ে ঘুরতেছি। ক্যান ইউ কিপ দিস ওয়ান সেকেন্ড প্লিজ। ভালোই হয়েছে, এই নিয়ে আমরা অনেকগুলো প্লেস ভিজিট করছি। ১,৫০০ টাকা দিয়ে না নিলে হয়তো আমার অনেক টাকা গাড়ি ভাড়া দেওয়া লাগতো। ক্যান আই সিট? One woman, okay. So now we are go in restaurant, right? Famous restaurant. Yeah. So বন্ধুরা আমরা হ্যাঁ Palace. Oh, it's old thing. Raja, okay, let's go eat something. The famous restaurant, good one, okay? Okay. But I need change money. Now is all. Close. Yeah. Okay, let's go. They close at 5 o'clock. ও আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু ফেমাস বিরিয়ানি বিক্রি করে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আমরা এটা খাবো, খেয়ে আপনাদেরকে টেস্ট জানাবো। ব্লগ যেহেতু করতেছি মান্ডালির A to Z একটু তুলে ধরি। জানি না ব্লগটা একটু এলোমেলো হতে পারে, তবে শোয়ে বই নিয়েন, আপনাদের ভাই হাতে একটু টাইম কম, এখানে আর একটু স্টে করতাম। এই দেশের গভর্নমেন্ট ট্যুরিস্টদেরকে এতটা সাপোর্টিভ না ট্যুরিস্টদের প্রতি, কারণ দেশে গৃহযুদ্ধ চলতেছে তো, যার কারণে আমার প্ল্যান ছিল নেপালি বিচ যাওয়ার। আরাকানের সাথে নেপালি বিচ হওয়ায় পারমিশন পাইনি যাওয়ার জন্য। এক শান স্টেটে যাইতে আমার ৭২ ঘন্টা আমার ট্রেকিং করা লাগছে, ৭২ কিলোমিটার। চিন্তা করা যায়, বাবা রে বাবা, পাহাড় পর্বত বাইরে গেছে, আমার এখনো পা ব্যথা করতেছে। যাই গিয়ে খাবার দাবার স্টার্ট করি, আপনাদেরকে রিভিউ দিই। কখনো যদি মান্ডালিতে আসেন মায়ানমারের, ভালো লাগলে আপনাদের সাথে শেয়ার করবো, না লাগলে করবো না।
রাস্তাঘাটগুলো আরেকটু দেখেন। খাবার দাবার খেতে আমি চলে আসছি রেস্টুরেন্টে। এখানে সুন্দর একটা সিস্টেম দেখুন, ওরা 2জন লোক রাখছে, 2জন না 3জন শুধু পার্কিংয়ে, ওদের গাড়ি টাড়ি যারা আসবে হ্যান্ডেল করার জন্য। ব্যবসার কি কৌশল দেখেন, প্রচুর পরিমাণের বিজি এখানে, এত পরিমাণের ক্রাউড। এটা এখানকার সবচেয়ে ফেমাস রেস্টুরেন্ট। চলেন আমরা ভিতরে যাই, ভিতরে যেয়ে খাওয়া দাওয়া করে দেন আপনাদের সাথে কথা বলি। বন্ধুরা খাবার দাবার শেষ করলাম আমরা। দিস রেস্টুরেন্ট নেম ব্রাদার? কাউসা কাউন্তে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম মান্ডালিতে। আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগলো। তো মান্ডালিতে কখনো আসলে ডেফিনেটলি কিন্তু ট্রাই করবেন। বিরিয়ানিটা অসাধারণ, সাথে বিফ মাটন এভরিথিংই পাওয়া যায়। আর আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।